থ্রম্বোপয়েটিন রিলিজ হলো কিডনি থেকে, বাট থ্রম্বোপয়েটিন রিলিজ হয় লিভার থেকে। কোন কারণে লিভার সিরোসিস হলো, লিভার ড্যামেজ হলো, লিভারের প্রবলেম হলে সেক্ষেত্রে কিন্তু বডিতে প্লাটিলেটস কাউন্ট কমে যাবে, দ্যাট মিন্স থ্রম্বোসাইটোপেনিয়া হবে। ডিক্রিজ নাম্বার অফ প্লাটিলেটস ইজ কল্ড থ্রম্বোসাইটোপেনিয়া। আমাদের মনে রাখতে হবে যে লিভারের সমস্যা হলে প্লাটিলেটের সম্পর্ক, প্লাটিলেটস কাউন্ট কমে যাবে। আর কিডনিতে সমস্যা হলে তোমার ইরাথ্রোসাইটের কাউন্ট কমে যাবে, অর্থাৎ ইরাথ্রোপোয়েসিসের সমস্যা হবে। এখন এই যে বাই দ্য অ্যাকশন অফ থ্রম্বোপয়েটিনের অ্যাকশনে এখন বোন ম্যারো হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে তোমাকে আমাদের প্লাটিলেটস তৈরি হয়। প্লাটিলেটসের এই রিসেপ্টর আছে, থ্রম্বোপয়েটিন রিসেপ্টর আছে। এই থ্রম্বোপয়েটিন রিসেপ্টরটা সার্কুলেশন থেকে থ্রম্বোপয়েটিনকে এসে অ্যাবজর্ব করে, অ্যাটাচ করে। এই যে কিভাবে দেখো, এই যে থেকে তোমার বোন মেরু থেকে হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে আমাদের প্লাটিলেটস তৈরি হচ্ছে। দেখো মেগাক্যারোসাইট, দ্যাট মিন্স আর্লি স্টেজ বিফোর এন্টারিং ইনটু দা সার্কুলেশন। সেলটা কত বড়, বিশাল, মানে কয়েক গুণ বড়। কিন্তু প্লাটিলেটস যখন কি স্মল সাইজ। তাহলে এখন তুমি যদি মনে করো একটা ইসমিয়ান নিয়ে, ব্লাড ইসমিয়ান নিয়ে প্লাটিলেটস আর মেগাক্যারোসাইট ডিফারেন্সিয়েট করবা কিভাবে? অন দ্য বেসিস অফ সাইজ and also nucleus. Platelet also no nucleus, but megakaryocyte having a nucleus. এই যে প্লাটিলেটসের গায়ে দেখো, এইগুলো এই যে বার্ড আছে, বার্ড কুশি, এখান থেকে যে প্লাটিলেটস গুলো ছিঁড়ে গিয়ে প্লাটিলেটস তৈরি হচ্ছে। এখন আমরা পুরো গ্রানুলোসাইট। গ্রানুলোসাইট প্রোজেনিটরের দুটো, একটা হলো ব্যাসোফিল, একটা হলো ব্যাসোফিল এন্ড মাস্ট সেল। আমরা তো জানি ব্যাসোফিল মাস্ট সেল কি, অর্থাৎ ব্যাসোফিলটা যখন সার্কুলেশন থাকবে, সার্কুলেশন থেকে যখন মনে করি একটা টিস্যুতে আসবে, দিস ব্যাসোফিল ইজ কল্ড মাস্ট সেল। and eosinophil, neutrophil, eosinophil, neutrophil, basophil is called granulocyte. Differentiation by granulocyte or monocyte precursor derived from CMP, common malware progenitor. তাহলে তোমার এই যে সিএমপি বলছি, কমন মালার প্রোজেনিটর, এখান থেকে কিন্তু আমরা বলতে পারি দুটো সেল লাইনিং আসতেছে। প্রথমে দুইটা সেল লাইনিং আসতেছে, একটা হলো গ্রানুলোসাইট, তোমার এমি মানে ইরাইথোসাইট প্রোজেনিটর, ইরাইথোসাইটে একটা লাইনিং আসবে, আরটা আসবে তোমার গ্রানুলোসাইট মোনোসাইট প্রিকারসর, এই লাইনিং আসবে। গ্রানুলোসাইট আর মোনোসাইট প্রিকারসর থেকে আসবে গ্রানুলোসাইট তৈরি হবে। গ্রানুলোসাইট মিন্স নিউট্রোফিল, ইওসিনোফিল, ব্যাসোফিল। আর মোনোসাইট এ থেকে একটা আসবে মোনোসাইট। তোমার লিম্ফোসাইট প্রিকারসর কিন্তু আলাদা, এটা সিএলপি, মনে আছে কিনা? সিএলপি। এখানে সিএমপি থেকে আসবে গ্রানুলোসাইট, মোনোসাইট প্রিকারসর, ইরাথ্রোসাইট প্রিকারসর আর প্লাটিলেটস প্রিকারসর, অর্থাৎ তোমার থ্রম্বোসাইট প্রিকারসর। এই তিনটা আসবে সিএমপি থেকে। আর তোমার লিম্ফোসাইট সিএলপি থেকে, অর্থাৎ কমন লিম্ফোসাইট পর্যন্ত শুধু লিম্ফোসাইট আসবে। ফর্মেশন অফ জিএমপি ফ্রম সিএমপি, সিএমপি থেকে তোমার জিএমপি হবে। গ্রানুলোসাইট মোনোসাইট প্রিকারসর is driven by the granulocyte monocyte colony stimulating factor. এই যে গ্রানুলোসাইট মোনোসাইট স্টিমুলেটিং, অর্থাৎ by the action of GM-CSF, অর্থাৎ গ্রানুলোসাইট মোনোসাইট colony stimulating factor, the CMP converted by CMP converted into lined into proliferated into GMP, the granulocyte monocyte progenitor. Granulocyte monocyte progenitor তৈরি হবে। এখন formation of specific cell type is driven by other growth factor, all of which are produced constitutively and
আর ইনডিউস বাই ইনফ্লামেশন। এখন বলছে এই যে জিএমসিএসএফ এর অ্যাকশনে মনে করো জিএমপি হলো, এই জিএমপি থেকে কোন সেল তৈরি হবে, গ্রানুলোসাইট তৈরি হবে না মনোসাইট তৈরি হবে? এই জিএমপি থেকে গ্রানুলোসাইট তৈরি হবে না মনোসাইট তৈরি হবে, এটা নির্ভর করে ইনফ্লামেশনের কারণে। অর্থাৎ আমাদের বডি বলে দিবে যে আমার এখন মনোসাইট দরকার না আমার এখন গ্রানুলোসাইট দরকার। বডির টাইপ অফ ইনফ্লামেশন, টাইপ অফ ইনফেকশন, হ্যাঁ, এইগুলো আমাদেরকে বলে দিবে যে এখন আমাদের বডিতে নিউট্রোফিল লাগবে, এখন আমাদের বডিতে ইওসিনোফিল লাগবে, এখন আমাদের বডিতে মনোসাইট লাগবে। মানে অন দ্য বেসিস অফ টাইপ অফ ইনফ্লামেশন অ্যান্ড ডিফারেন্ট গ্রোথ ফ্যাক্টর, স্পেসিফিক গ্রোথ ফ্যাক্টর এর ইনফ্লুয়েন্সের কারণে জিএমপি থেকে স্পেসিফিক সেল তৈরি হবে। এই যে এখানে তোমার এই যে আমি আরো স্পষ্ট করে দেখো, ছবিটা দেখলে বুঝতে পারে যে জিএমপি গ্রানুলোসাইট মনোসাইট প্রিকারসার বোন মেরু কিন্তু রয়ে গেছে। এটা কিন্তু নরমালি ডিফারেন্সিয়েশন হবে না, ডিফারেন্সিয়েশন হবে বডি ইনফ্লামেশন। ইনফ্লামেশনের ধরনের উপর নির্ভর করে, অর্থাৎ কোন ধরনের ইনফেকশন হয়েছে, ইনফেকশনের কারণ, ইনফেকশনই তো ইনফ্লামেশন লিড করে, তাই না? অর্থাৎ ইনফেকশনের কারণে কোন ধরনের ইনফ্লামেশন হয়েছে, অর্থাৎ প্যারাসাইটিক ইনফেকশনে এক ধরনের মনে করো গ্রানুলোসাইট তৈরি হবে, আমরা জানি প্যারাসাইটিক ইনফেকশনে মনে করো সাধারণত মনোসাইট তৈরি হবে, অ্যালার্জিক রিঅ্যাকশনে সাধারণত ইওসিনোফিল ব্যাসফিল তৈরি হয়। হ্যাঁ, এরকম বডির আর মনে করো ব্যাকটেরিয়াল ইনফেকশন সাধারণত নিউট্রোফিল তৈরি হয়। হ্যাঁ, আর ভাইরাল ইনফেকশনে সাধারণত লিম্ফোসাইট তৈরি হয়। এটা আসলে ইনফেকশনের ধরনের উপরে, ইনফ্লামেশনের কন্ডিশনের কারণে আমাদের কোন ধরনের গ্রানুলোসাইট এবং মনোসাইট তৈরি হবে সেটা নির্ধারণ করে, এবং সেটা নির্ধারণ হয় এই যে তোমার এই স্পেসিফিক সাইটোকাইন বা স্পেসিফিক গ্রোথ ফ্যাক্টরের কারণে। এই যে গ্রোথ, এই যে গ্রানুলোসাইট, কোলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, তারপর তোমার এই যে ইন্টারলুকিন 5, আর হলো এই যে মনোসাইট তোমার স্টিমুলেটিং ফ্যাক্টর। আর জাস্ট এটা কমন, এই যে এটা আসলে মানে এটার নট অবস্কিউর, মানে এই গ্রোথ ফ্যাক্টরের ফাংশনটা অবস্কিউর, এই জন্য একটা স্টার চিহ্ন দিয়েছে, মানে অত স্পষ্ট নয়। যাই হোক, জিসিএসএফ, ইন্টারলুকিন 5 আর এমসিএসএফ এর অ্যাকশনে জিএমপিটা প্রলিফারেটেড হয়ে নিউট্রোফিল, ব্যাসোফিল, ইওসিনোফিল, মনোসাইট এগুলো তৈরি হবে। এখন আমার কথা বুঝতেছো? খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলা। যদি মনে করি একটু প্রথম দিকে একটু প্যাঁচকা, মানে মনে হয় যে এলোমেলো লাগতেছে, কিন্তু তুমি স্ট্রাকচার গুলো একটু বারবার দেখো, তাহলে দেখবে যে সহজ হবে বোঝা। তো এখন এই যে নিউট্রোফিল তৈরি হলো এই জিএমপি থেকে, ব্যাসোফিল তৈরি, যে ব্যাসোফিল এই যে বুলিশ কালার, এরপরে তোমার এই যে ইওসিনোফিল তৈরি হলো। আর মনোসাইট তো অনেক বড় সেল, কিন্তু মনোসাইটে দেখো এই যে গ্রানুলোসাইট, দ্যাট মিন্স নিউট্রোফিল, ইওসিনোফিল, ব্যাসোফিল থেকে মনোসাইটের পার্থক্য কি, আমরা কিভাবে মাইক্রোস্কোপে এই মনোসাইট বুঝতে পারবো? যে বোঝার একমাত্র উপায় হলো যে এগুলোর দেখো মনোসাইটের সাইটোপ্লাজমে দেয়ার ইজ নো গ্রানুলস, ইন দ্য সাইটোপ্লাজম অফ মনোসাইট। বাট তুমি যদি বিশেষ করে ব্যাসোফিল, ইওসিনোফিল, নিউট্রোফিলও তোমার গ্রানুলস আছে, বা নিউট্রোফিলিক গ্রানুল গুলো খুবই স্মল সাইজ, মাইক্রোস্কোপে বোঝা যায়। আর ব্যাসোফিল, ইওসিনোফিল তো গ্রানুল বোঝাই যায়। তো এটা দেখে আমরা বুঝতে পারছি মনোসাইট, আর এগুলো হলো গ্রানুলোসাইট। আর এই দেখো এখন এই যে ব্যাসোফিলটা যখন টিস্যুতে আসলে এটা মাস্ট সেল, আর নিউট্রোফিল টিস্যুতে আসলে নিউট্রোফিলিক, ইওসিনোফিল টিস্যুতে আসলে ইওসিনোফিল হবে। আর মনোসাইট যখন টিস্যুতে চলে আসে তখন ইজ কল্ড ম্যাক্রোফেজ। এই যে আমরা পড়ছি যে ম্যাক্রোফেজ, দ্যাট মিন্স ফ্যাগোসাইটিক সেল। এই মনোসাইট হলো ফ্যাগোসাইটিক সেল, এটাকে বলে ম্যাক্রোফেজ। আর মাইক্রোফেজ কোনটা? তাহলে এই নিউট্রোফিলকে বলে মাইক্রোফেজ, এটা মনে রাখতে হবে। নিউট্রোফিল অলসো কল্ড ফ্যাগোসাইটিক সেল,
বাট ম্যাক্রোফেজ অলসো কল ফ্যাগোসাইটিক সেল, বাট নিউট্রোফিল হলো ছোট মাইক্রো, এই জন্য এটা বলে মাইক্রোফেজ। হ্যাঁ, আর মনোসাইট হলো বড়, এই জন্য এগুলো ম্যাক্রোফেজ। এখন নিউট্রোফিল আর এই নিউট্রোফিল বা মাইক্রোফেজ এটা হলো ফার্স্ট লাইন ডিফেন্স, অর্থাৎ বডিতে যখন কোনো বডিতে যখন কোনো হ্যাঁ একটু বাচ্চা আমি ক্লাস আছি, পরে আলাপ করে। হ্যাঁ, অনলাইন ক্লাস নিচ্ছি। এখন যেটা হলো যে তোমার এই নিউট্রোফিলটা মনে রাখতে হবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট। নিউট্রোফিল ইজ কল্ড মাইক্রোফেজ। এই মাইক্রোফেজ এটাকে বলে ফার্স্ট লাইন, ইজ কল্ড অলসো কল্ড ফার্স্ট লাইন ডিফেন্স, অর্থাৎ বডিতে যখন কোনো ইনফেকশন হবে, ভাইরাস ব্যাকটেরিয়া যাই ঢুকুক না কেন, প্রথম যে সেলটা আসে সেটা হলো নিউট্রোফিল। এই জন্য এটা হ্যাঁ, আর এরপরে যে সবার পরে আসলে মনোসাইট। হ্যাঁ, এবং এটাকে বলে কি বললেন বলো কাইন্ডলি স্যার। ফার্স্ট নিউট্রোফিল ফার্স্ট কি? ফার্স্ট লাইন ডিফেন্স। ফার্স্ট লাইন ডিফেন্স মানে অর্থাৎ বডিতে যখন কোনো ইনফেকশন হয়, প্রথম যে সৈন্যটা আসে সোলজার, ফার্স্ট লাইন ডিফেন্স। ফার্স্ট ডিফেন্স প্রতিরক্ষা। মানে আমাদের বডিতে যখন কোনো ইনফেকশন, দ্যাট মিন্স যখন কোনো অর্গানিজম ঢোকে, তখন যে সেলটা প্রথম আসে, যে সোলজার ফার্স্ট কাম ইন দা at the site of infection is neutrophil. এই জন্য এটাকে বলে ফার্স্ট লাইন ডিফেন্স, মাইক্রোফেজ। বাচ্চা আমি ক্লাস আছি, অনলাইন ক্লাস আছে, আমি পরে তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে ব্যাসোফিলিয়েশন, ওকে গুড। জেনারেশনাল লিম্ফোসাইট। হ্যাঁ, এখন এই যে আমরা জেনারেশনাল লিম্ফোসাইট আর লিম্ফোপয়েসিস, এখন এই জেনারেশনাল লিম্ফোসাইট এটাকে আমরা টু পাথওয়ে, আসলে এখানে দুটো পাথওয়ে হবে, সরি এই ন্যাচারাল কিলার সেল, one pathway is called natural killer cell, মানে এটা হলো বি সেল এন্ড টি সেল, মানে বোথ ফ্রম সেল, অর্থাৎ এই যে কমন লিম্ফয়েড প্রোজেনিটর থেকে দুটো পাথওয়ে তৈরি হবে। একটা পাথওয়ে থেকে ন্যাচারাল কিলার সেল আসবে, আর আমি পরে ছবি দিয়ে বোঝাবো। একটা পাথওয়ে থেকে টি সেল এবং বি সেল আসবে। ইনিশিয়াল স্টেজ অফ বোন ম্যারো, ন্যাচারাল কিলার সেল, বি সেল, কমপ্লিট ম্যাচুরেশন ইন বোন ম্যারো। মনে রাখতে হবে যে ন্যাচারাল কিলার সেল এবং বি সেল, ন্যাচারাল কিলার সেল এবং বি সেল এটা কমপ্লিটলি ম্যাচুরেশন হবে বোন ম্যারোতে, বাট টি সেলটা মাইগ্রেট হয়ে আসবে থাইমাসে। টি সেল কিন্তু বোন ম্যারোতে ম্যাচুর হবে না, টি সেল বোন ম্যারোতে ম্যাচুর হবে না, এটা থাইমাসে আসবে, থাইমাসে এসে ম্যাচুর হবে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে ন্যাচারাল কিলার সেল, বি সেল ম্যাচুর হবে বোন ম্যারোতে, বাট টি সেলটা ম্যাচুরড হবে থাইমাসে। কিন্তু অল প্রোডিউসিং দ্য বোন ম্যারো, সবই বোন ম্যারোতে তৈরি হবে সিএলপি থেকে, কিন্তু ম্যাচুরেশনের লোকেশন ভিন্ন। দ্য প্রসেস ইজ ড্রাইভেন ইনিশিয়ালি বাই দ্য গ্রোথ ফ্যাক্টর ইন্টারলুকিন 7। এই ইন্টারলুকিন 7 এর কারণে এই প্রসেসটা ইনিশিয়েট হয়, অর্থাৎ সিএলপি থেকে তোমার এই ন্যাচারাল ক্লাসে বি সেল টি সেল তৈরি হয়। এবং এই যে মাস্টার রিসার্চ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটু পরে আমি আলাপ করি, ক্লাস নিচ্ছি তো। আচ্ছা, টি লিম্ফোপয়েসিস, টি লিম্ফোপয়েসিস কিভাবে হচ্ছে দেখো। এই যে কমন লিম্ফয়েড প্রোজেনিটর থেকে এই যে বোন ম্যারো, হ্যাঁ, এই যে হবে তোমার CD4, CD4 টি সেল, CD8 টি সেল, CD4 যাক, তোমার ম্যাচুর টি সেল হলো। দেখো যত সেলটা আস্তে আস্তে ম্যাচুর হচ্ছে,
তত তার কিন্তু সেলটার সাইজ ছোট হচ্ছে। এই সবসময় মনে রাখতে হবে ম্যাচুর সেল ইজ স্মলার দ্যান প্রি ম্যাচুর সেল। এই যে থাইমাসের থেকে এই যে বড় থাইমাসের সেলটা কিন্তু বড়। টি লিম্ফোসাইট সেই একই কথা যে পুরো বি সেল বি সেল থেকে তারপরে যে সেম ম্যাচুর বি সেল। আচ্ছা, এখন দেখো বোন মেরু থেকে কিভাবে আমি একবারে স্টিমে যে কিভাবে এই যে টি সেল বি সেল এবং মানে গ্রানুলোসাইট ইরাইথোসাইট পুরো হোল পিকচারটা দেখানোর চেষ্টা করছি। দেখো যে CD34 স্টিম সেল, সিএলপি, সিএমপি, সিএলপি টি সেল, পিটি সেল, বি সেল থেকে আমরা জানি যে বি সেল থেকে কি হয় প্লাজমা সেল, তাই না? প্লাজমা সেল থেকে কি তৈরি হয় অ্যান্টিবডি তৈরি হয়। আর তোমার ন্যাচারাল কিলার সেল তো ফ্যাগোসাইটিক সেল অ্যান্টিজেন কে, আর টি সেল অলসো ফ্যাগোসাইটিক সেল। টি সেলটা অলসো টি সেল আর দুটো পারে CD4 CD8। CD4 এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে CD4 টি সেলকে বলে হেল্পার টি সেল, CD4 টি সেলকে বলে হেল্পার টি সেল। এই যে আমাদের সাধারণ এইডস হলে কি হয়, এই এইডস হলে যে হেল্পার টি সেল দ্যাট মিন্স CD4 টি সেলটাকে নষ্ট করে দেয়। এইচআইভি ভাইরাস CD4, ওই জন্য আমরা বলি যে এইডস হলে বডি ইমিউনিটি কমে যায়। অর্থাৎ তখন যে মানে এইডস ইটসেলফ নট এ ডিজিজ বা অন্য কোনো ডিজিজ হলে অন্য যে কোনো ডিজিজ হলে সে মারা যায়। কারণ কি অন্য যে কোনো ইনফেকশনে সে মারা যায়, এটা কারণ হলো তার বডি ইমিউনিটি তৈরি হয় না। অর্থাৎ যে CD4 এই যে হেল্পার টি সেলটাকে সে ডিস্ট্রয় করে ফেলা যায় এই তোমার এইচআইভি ভাইরাস। আর যখন হেল্পার টি সেলটা নষ্ট হয়ে যায় তখন এই হেল্পার টি সেল এই বি সেল থেকে অ্যান্টিবডি তৈরি করতে, এটা আমি তোমাদের নেক্সটে সুযোগ পাইলে হয়তো পড়াবো যে কিভাবে ইমিউনিটি তৈরি হয়। তো এই বি সেল থেকে হলো অ্যান্টিবডি তৈরি হয় বাই দ্য অ্যাকশন অফ হেল্পার টি সেল অর্থাৎ CD4 টি সেল। তা CD4 টি সেল যদি নষ্ট হয়ে যায় তাহলে তো বি সেল থেকে আর অ্যান্টিবডি তৈরি হবে না। তাহলে অ্যান্টিবডি তৈরি না হয় তাহলে তোমার ভাইরাস ব্যাকটেরিয়ার ভিতরে আর সে কাজ করতে পারবে না। এই জন্য আমরা বলি তখন সে মারা যায়, যে কোনো ডিজিজ হলেই মারা যায়। এটা এইডস হইলে আর কি। তো এখান থেকে একটা জিনিস অনেক সময় তো মোটামুটি ক্লিয়ার যে তোমার পরীক্ষা এরকম আসতে পারে যে what are the classification of formed element, what are the classification of cellular parts of blood, তখন কিন্তু তুমি এই স্ট্রাকচারটাও লিখতে পারো। একবারে মনে করো তুমি আমরা যদি আরবিসি কে সরি মানে প্রা হেমাটোপয়েটিক সেল যেগুলো আছে দ্যাট মিন্স ইরাইথোসাইট, প্লাটিলেটস, ওদিকে তোমার গ্রানুলোসাইট, নন গ্রানুলোসাইটের ভিতর লিম্ফোসাইট, মোনোসাইট। লিম্ফোসাইটের আবার দুইটা ভাগ আমরা করতে পারি, তো লার্জ লিম্ফোসাইট, স্মল লিম্ফোসাইট। লার্জ লিম্ফোসাইট থেকে হলো ন্যাচারাল কিলার সেল, আর স্মল লিম্ফোসাইট থেকে তৈরি হবে তোমার বি সেল, টি সেল। বি সেল থেকে তৈরি হবে অ্যান্টিবডি, আর টি সেল থেকে তৈরি হলো CD4 টি সেল, CD8 টি সেল। CD4 টি সেল অলসো করলো হেল্পার সেল, হেল্পার টি সেল। আর CD8 টি সেলকে বলে সাইটোটক্সিক টি সেল। এই সাইটোটক্সিক সেল হলো ফ্যাগোসাইটিক সেল। তো বডিতে এখানে কিন্তু পাওয়া গেল ফ্যাগোসাইটিক সেল কি আছে, নিউট্রোফিল আছে, মোনোসাইট আছে, ন্যাচারাল কিলার সেল আছে, CD8 টি সেল দ্যাট মিন্স সাইটোটক্সিক টি সেল, অল আর ফ্যাগোসাইটিক সেল। অর্থাৎ এগুলো সরাসরি যে কোনো অর্গানিজমকে অ্যাটাক করে তাদেরকে এনগাল্প করে লাইসিস করে ফেলে। এই জন্য এগুলো হলো ফ্যাগোসাইটিক সেল। আর অ্যান্টিবডি কি, অ্যান্টিবডি কিন্তু সরাসরি কিন্তু লাইসিস করে না ভাইরাস ব্যাকটেরিয়াকে, সে করে যে তোমার এই তোমার ইসের এই ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটিকে এনহ্যান্স করে, অনেক সময় ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটিকে এনহ্যান্স করে, আবার অনেক সময় সে করে কি ওই ভাইরাস ব্যাকটেরিয়ার চারপাশে একটা কোট তৈরি করে। কোট তৈরি করে কমপ্লিমেন্ট ফিক্সেশন তোমার কমপ্লিমেন্টের মাধ্যমে সেটাকে লাইসিস করে অ্যান্টিবডি। তো এইগুলো মোটামুটি তোমার এই এখানে একটা আমি পিকচার দিয়ে হোল
হেমাটোপয়েসিসকে দেখানোর চেষ্টা করছে পুরা হোল পিকচার। পরীক্ষা যদি এরকম আসে যে ড্র দা ডেসক্রাইব বা ইলাস্ট্রেট দা হেমাটোপয়েসিস, illustrate the hematopoiesis in schematic show or diagrammatic show বা diagrammatic description বা illustration। যখন ডায়াগ্রামের মধ্যে যদি তোমার ইলাস্ট্রেট করতে বলে, ডেসক্রাইব করতে বলে, তখন তুমি এই পিকচারটা দিলে হোল হেমাটোপয়েসিসটা চলে আসে। এই যে এটা হলো ইরাইথোপয়েসিস, এটা হলো তোমার থ্রোম্বোপয়েসিস, মানে প্লেটলেট তৈরি হলে কি হবে, এইটা হলো তোমার মাইলোপ্লাস্ট, তোমার গ্রানুলোপয়েসিস উইথ মোনোসাইটোপয়েসিস। এরপর আসলো লিম্ফোপয়েসিস, এই যে এখানে হলো লিম্ফোপয়েসিস, প্লাজমা সেল, এটা যে লিম্ফোসাইট থেকে যে প্লাজমা সেল, প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, সারা জীবনের জন্য এটা কাজে লাগবে, মাইক্রোবায়োলজিতেও কাজে লাগবে, প্যাথোলজিতেও কাজে লাগবে, এবং পরীক্ষায় তোমাদের এই ফিজিওলজির জন্য কাজে লাগবে। আর যদি এই প্রফেশনে নাও থাকো তাও কাজে লাগবে, যখন তুমি ফিল্ডে যাবা অথবা তুমি অন্য প্রফেশনে যাবা, তখন তোমার ইন্টারপ্রিটেশনের জন্য এই সারা জীবনই কাজে লাগবে। এটা আরেকটা পিকচার, সেম জাস্ট অন্য একটি আঙ্গিকে। এই মোটামুটি তোমার হেমাটোপয়েসিস কমপ্লিট আর কি। এখন আমি নেক্সট একটা ক্লাস করব, করেন স্যার। নেক্সট যদি একটা ক্লাসে যাই আমি, তাহলে তোমাদেরকে এটা তো এখন আমরা শেষ করলাম, তাই না? এখন আমরা তোমরা আসতে পারি ব্লাড প্লাজমা। ব্লাড প্লাজমা কি জিনিস? আমরা বলতে পারি নন সেলুলার পার্ট অফ ব্লাড ইজ কল্ড প্লাজমা, অর্থাৎ ব্লাডে যে নন সেলুলার পার্ট আছে এইটি হলো প্লাজমা। তাহলে এখন এই প্লাজমা আমরা এর আগেও ওই যে ব্লাডের পড়ানোর সময় আমরা বলছি যে মানে টোটাল যে এই প্লাজমা 5% অফ টোটাল বডি ওয়েট। আমরা জানি যে ব্লাডটা তোমার কি করে, এই প্লাজমা তোমার 5%, অর্থাৎ আমাদের বডির ওয়েটের 5% হলো রেসপন্স হলো ব্লাড প্লাজমা, আর এই 25% এক্সট্রা হলো ভলিউম, আর 50% ব্লাড ভলিউম। এর ভিতর তোমার 50 to 60% হলো ব্লাড ভলিউম। এটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। বডি ওয়েটের 5% আর এক্সট্রা সেলুলার ফ্লুইড হলো 25%, আর হোল ব্লাড ভলিউম হলো 50 to 60%। এটা হলো ব্লাড প্লাজমা। তোমার যদি এখন কেউ বলে যে আমাদের ব্লাড ভলিউমের কত পার্সেন্ট প্লাজমা ভলিউম, তাহলে মনে রাখতে 50 to 60%। আর যদি বলে এক্সট্রা সেলুলার যত ফ্লুইড আছে তার কত পার্সেন্ট, তাহলে মনে রাখতে হবে এক্সট্রা সেলুলার ফ্লুইডের ভিতরে হলো 25%, আর টোটাল বডি ওয়েটের কত 5%। হ্যাঁ, এখন তোমাকে আমাদের জানতে হবে যে এটার কালার। এই প্লাজমা ক্লিয়ার স্টো কালার, fluid portion of the blood composed of mostly water but contains a variety of substance। মনে রাখতে হবে যে এই যে ব্লাড প্লাজমা, লাইট দেখা যাচ্ছে না, কেন স্লাইড দেখা যাবে না কেন? ও স্লাইড, আচ্ছা আচ্ছা, দাঁড়াও, শেয়ার কি হয় নাই? না স্যার। সরি, কি দেখতে পাচ্ছ এখন? হ্যালো,
দেখতে পাচ্ছ? তাই দেখতে না? পাচ্ছ? স্যার শেয়ার হচ্ছে স্যার, ওকে, থ্যাংক ইউ। এখনো আসে নাই। আর আমি বলেছি যে প্লাজমা কি, হোয়াট ইজ প্লাজমা, ডিফাইন প্লাজমা। প্লাজমা হলো মানে নন সেলুলার পার্ট অফ ব্লাড ইজ নোন অ্যাজ প্লাজমা। আমি প্লাজমা আমি বলছি বডি ওয়েটের 5%, আর টোটাল এক্সট্রা সেলুলার ফ্লুইডের ভিতর ফ্লুইডের 25%, আর ব্লাড ভলিউমের 25 50 to 60%। শুধু ব্লাড ভলিউম এলো 50 to 60%। আর এক্সট্রা সেলুলার ফ্লুইড বুঝতে পারছো তো? এক্সট্রা সেলুলার ফ্লুইড কভার করে কি? আমি তোমাদের পড়াইছি বডি ফ্লুইড। বডি ফ্লুইডতে এক্সট্রা সেলুলার ফ্লুইড নট অনলি ব্লাড, ইন্টারস্টিশিয়াল বডি ফ্লুইড আছে, অর্থাৎ সেলের দুই সেলের মাঝে যে বডিতে ফ্লুইড আছে, লিম্ফ আছে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আছে, সাইনোভিয়াল ফ্লুইড আছে, পেরিটেনাল ফ্লুইড আছে, পেরিকার্ডিনাল ফ্লুইড আছে, হ্যাঁ, প্লুরাল ফ্লুইড আছে। এই সব ফ্লুইড টুগেদার কল এক্সট্রা সেলুলার ফ্লুইড। এই টোটাল এক্সট্রা সেলুলার ফ্লুইড হলো 25% হলো প্লাজমা, আর টোটাল ব্লাড ভলিউমের 50 to 60% হলো প্লাজমা, আর টোটাল বডি ওয়েটের 5% হলো প্লাজমা। আন্ডারস্ট্যান্ড? Yes, sir. ওকে স্যার আবার নতুন করে শেয়ার দেন স্যার, আসতেছে না। sharing your screen sharing is paused. Why? New share. এবার আসে স্যার। ওকে, এখন বলছি এটা ক্লিয়ার স্টো কালার্ড ফ্লুইড আর মেইনলি ওয়াটার, এছাড়াও কিছু সাবস্টেন্স আছে, স্মল অ্যামাউন্ট সাবস্টেন্স আছে, এবং সেই ওয়াটার কত পার্সেন্ট? আমরা 10% ওয়াটার, আর যে স্মল অ্যামাউন্ট অফ সাবস্টেন্স সেটা হলো 90% ওয়াটার, 10% হলো তোমার ওই স্মল অ্যামাউন্ট অফ সাবস্টেন্স অর্থাৎ ডিজলভ সাবস্টেন্স হলো 10%। আর যে 10% ডিজলভ সাবস্টেন্স আছে তার 8%ই প্লাজমা প্রোটিন, আর অনলি 2% আদার সাবস্টেন্সেস। তাহলে আমাদের মনে রাখতে হবে যে প্লাজমার 90% ওয়াটার আর 10% আদার ডিজলভ সাবস্টেন্সেস। আদার ডিজলভ সাবস্টেন্সের ভিতর 8% হলো প্লাজমা প্রোটিন, আর 2% অনলি 2% আদার সাবস্টেন্স। আর প্লাজমা প্রোটিন হিসেবে কি কি আছে? থিকেনার্স, দ্যাট মিন্স যেগুলো প্লাজমা প্রোটিন ভিসকাস, ব্লাডকে ভিসকাস করে, প্লাসকে ঠিক করে, এরকম যে প্লাটেলেটস, ফ্র্যাগমেন্ট হয় যে রেমনেন্ট, স্পেশালি তারপর অ্যালবুমিন, ফাইব্রিনোজেন, গ্লোবুলিন, একসাথে থিকেনার্স। এরপর আছে অ্যান্টিবডিজ, ক্লোটিং ফ্যাক্টরস, অ্যান্টিকোয়াগুল্যান্টস, ক্লোটিং ম্যাটেরিয়ালস, এইগুলো অল টুগেদার প্লাজমা প্রোটিন। আর আদার 2% এর ভিতর মুখে গ্যাস আছে, বিভিন্ন গ্যাস মানে আমরা তো জানি অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নিউট্রিয়েন্ট, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, মনোস্যাকারাইড, এগুলো সব নিউট্রিয়েন্ট। এরপর কিছু আয়ন আছে, পরে ডিটেলস আবার, অর্থাৎ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট, বাইকার্বনেট, ওরা কিছু ওয়েস্টেজ আছে, মানে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো আমরা বডি থেকে বের হয়, ওয়েস্টেজ আছে। কিছু ইন্টারনাল সিক্রেশন আছে, কিছু হরমোন লাইক বা এনজাইম লাইক নন প্রোটিনাস সাবস্টেন্স আছে, এইগুলো হলো 2%। পরে ডিটেলস। প্লাজমা ফাংশন, প্লাজমা কি ফাংশন করে? আমরা যদি মনে করো এক কথায় যদি বলতে পারি যে প্লাজমা ট্রান্সপোর্ট করবে, ট্রান্সপোর্টেশন করবে কি? নিউট্রিয়েন্ট করবে, অর্থাৎ বডিতে যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, এগুলো ট্রান্সপোর্টেশন করবে, অর্থাৎ ইন্টেস্টাইন থেকে বডির বিভিন্ন সেলে নিয়ে যাবে, তো প্লাজমা করবে। গ্যাসিয়াস এক্সচেঞ্জ কে করবে? ওই প্লাজমা করবে। বডি ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স কে করবে? প্লাজমা করবে। আর এবং এই বডি ফ্লুইড ব্যালেন্স করে সেই সাথে যে প্লাজমা বাফার আছে, বাফারিং অ্যাকশন মাধ্যমে ফেভারেবল পিএইচ অর্থাৎ কনস্ট্যান্ট পিএইচটিকে মেইনটেইন করবে। তাহলে আমরা বলতে পারি যে প্লাজমা
ফাংশন করবে, একটা হলো নিউট্রিটিভ ফাংশন, একটা হলো ট্রান্সপোর্টেড ফাংশন, গ্যাসিয়াস ফাংশন, গ্যাস এক্সচেঞ্জিং ফাংশন, একটা হলো রেগুলেটরি ফাংশন, অথবা একটা হলো পিএইচ মেইনটেইন। প্লাজমা উইথ কোলেটিং ফ্যাক্টর রিমুভ ইজ কল্ড সেরাম। আমাদের এটা মনে রাখতে হবে যে প্লাজমা থেকে কোলেটিং ফ্যাক্টরস গুলো, দ্যাট মিন্স কোয়াগুলেশন ফ্যাক্টরস, ইফ উই রিমুভ দ্য কোয়াগুলেশন ফ্যাক্টরস ফ্রম দ্য প্লাজমা ইজ কল্ড সেরাম। অর্থাৎ প্লাজমা থেকে যদি আমরা কোয়াগুলেশন ফ্যাক্টরসকে আলাদা করি, সেপারেশন করে ফেলতে পারি, তাহলে যে আমরা ফ্লুইডটা পাবো, দিস ফ্লুইড ইজ কল্ড সেরাম। এবং এখানে তখন এই যে ফাইব্রিনোজেন এটা আর ডিজলভ, হ্যাঁ, এই যে ফাইব্রিনোজেনটা ব্লাডে প্লাজমাতে কি আছে, ডিজলভ অবস্থা আছে। এটা যখন ক্লোট হয়ে যাবে তখন এটা সলিড হওয়া যায়। হ্যাঁ, আসলে ক্লোটটা কি, এই যে ক্লোটটা যে ব্লাডের যে সলিড মাস, তাই না, ক্লোট অ্যাকচুয়ালি সলিড মাস অফ ব্লাড ইজ কল্ড ক্লোট। এই সলিড মাসটা কি জিনিস? সলিড মাসটা আসলে সলিড ফাইব্রিন স্ট্রাকচার। হ্যাঁ, এই যে ফাইব্রিনোজেন আছে, এই ফাইব্রিনোজেনটা ডিজলভ স্টেজ থেকে সে তখন সলিড স্টেজে আসবে। এইটি হলো ক্লোট। তাহলে এখন আমরা যদি বলি যে তোমার সেরাম কি জিনিস, আমরা বলতে পারি যে আফটার কোয়াগুলেশন বা আফটার ক্লোটিং দ্য ফ্লুইড পোরশন অফ ব্লাড ইজ কল্ড সেরাম। অর্থাৎ আমরা বলতে প্লাজমা উইথ ক্লোটিং ফ্যাক্টরস রিমুভ। ক্লোটিং ফ্যাক্টরসটা রিমুভ কখন হবে? যখন এটা ক্লোট হবে, কোয়াগুলেশন হবে। কোয়াগুলেশন হলে, ক্লোট হলে কোলেটিং ফ্যাক্টরটা ব্লাড থেকে বের হওয়া যাবে। আর কোলেটিং ফ্যাক্টরটা ব্লাড থেকে যখন বের হওয়া যাবে তখন যে ফ্লুইডটা পাবো, এই ফ্লুইডটিকে আসলে অ্যাকচুয়ালি সেরাম। এই সেরাম কেন আমরা তৈরি করি? সেরাম মূলত আমরা তিনটি কারণে তৈরি করি। একটা হলো ফর স্টোরেজ। আমরা মনে করি যে কোনো স্যাম্পল, ব্লাড স্যাম্পলকে মনে করি আমাদের 2, 4, 6 মাস, 2, 3 বছর আমাদের রাখে দিতে হবে ফ্রিজে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই প্লাজমাকে রাখতে পারবো না, হ্যাঁ, ব্লাডকে রাখতে পারবো না, কিন্তু আমরা সেরামকে রেখে দিতে পারবো, বছরকে বছর আমরা রেখে দিতে পারবো। তা স্টোরেজ পারপাসের জন্য সেরাম ইজ এ গুড স্যাম্পল। এরপরে কেমিস্ট্রি টেস্টিং, অর্থাৎ আমাদের এই ব্লাডের প্লাজমাতে যে বায়োকেমিক্যাল সাবস্টেন্স গুলো আছে, দ্যাট ইজ বায়োকেমিক্যাল সাবস্টেন্স, দ্যাট মিন্স যত বায়োকেমিক্যাল স্ট্রাকচার আছে, সেটা তোমার এনজাইম, দ্যাট এইচওটি, এইচওটি, স্ক্রাম ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, বিলিরুবিন, বিলিরুবিন, যত বায়োকেমিক্যাল স্ট্রাকচার আছে, ইভেন মনে করো সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট, সালফেট, এই সমস্ত টেস্ট করার জন্য সেরাম ইজ দ্য বেস্ট মিডিয়া বা বেস্ট স্যাম্পল ফর অ্যানালাইসিস অফ বায়োকেমিক্যাল টেস্ট। এই বায়োকেমিক্যাল টেস্টের জন্য সেরাম হলো বেস্ট। এই কেমিস্ট্রি টেস্টিং এর জন্য আমরা সেরামকে কালেকশন করি। আর হলো ব্লাড টাইপিং এর জন্য আমরা সেরামকে কালেকশন করে রেখে দিতে পারি। আর প্লাজমা সাধারণত আমরা ব্লিডিং ডিসঅর্ডার, প্লাজমাকে আমরা স্যাম্পলিং হিসেবে তখনই আমরা ইউজ করব বডির কোনো ব্লিডিং ডিসঅর্ডার ডিটারমিনেশন করার জন্য আমরা প্লাজমাকে ইউজ করতে পারি। কারণ সেরামের ভিতর তো ব্লিডিং ক্লোটিং ফ্যাক্টর নাই, সেরাম অ্যাবসেন্ট ক্লোটিং ফ্যাক্টর। বাট প্লাজমা, মানে সেরাম আর প্লাজমার ভিতর বেসিক পার্থক্য এই জায়গা, প্লাজমা কন্টেন ক্লোটিং ফ্যাক্টরস, বাট সেরাম ডোন্ট কন্টেন ক্লোটিং ফ্যাক্টরস। এটা হলো বেসিক পার্থক্য। এখন সেরাম তোমার বলো স্যার, ব্লাড আর প্লাজমার মধ্যে পার্থক্য কি? বেসিক পার্থক্য হলো এটা যে প্লাজমার ভিতর ক্লোটিং ফ্যাক্টর থাকবে, কোয়াগুলেশন ফ্যাক্টর, অর্থাৎ ব্লাড কোয়াগুলেশন হইতে যে ফ্যাক্টর গুলো আছে, আমি তোমাদের কোয়াগুলেশন প্রসেসে পড়াবো, সেখানে তোমাদের ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, প্লাস্টিন, প্রোঅ্যাক্সিলারিন, প্রোকনভার্টিন, অনেক কোয়াগুলেশন ফ্যাক্টর আছে। সেই কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো আমি তোমাদেরকে পড়াবো। সেই কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো প্লাজমাতে থাকবে, আর এই সেরামে কিন্তু কোয়াগুলেশন ফ্যাক্টর থাকবে না। কারণ প্লাজমাতে কোয়াগুলেশন ফ্যাক্টর আছে দেখেই তো ব্লাড কোয়াগুলেট হয়ে যায়, ক্লোট হয়ে যায়। সেরামে কোয়াগুলেশন ফ্যাক্টর নাই দেখেই তো সেরাম কোয়াগুলেশন হয় না, ক্লোটিং হয় না। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার, এই জন্য স্টোরেজ পারপাসে স্যার সেরাম ইউজ করা হয়। হ্যাঁ, এই জন্য আমি বলতেছি যে এখন ক্লোটিং ডিসঅর্ডার,
অর্থাৎ আমার বডিতে মনে করো ক্লোটিং যে ফ্যাক্টর গুলো আছে সেই ক্লোটিং ফ্যাক্টরের ডিসঅর্ডার যদি আমি জানতে চাই তাহলে আমার কোন স্যাম্পল লাগবে, প্লাজমা লাগবে। সেখানে তো সেরাম নিলেও হবে না, কারণ সেরামে তো ক্লোটিং ফ্যাক্টর নাই। এখন মনে করো হিমোফিলিয়া হয়েছে, হিমোফিলিয়া আমরা জানি যে ওই যে হিমোফিলিক ফ্যাক্টর আছে, ফ্যাক্টর 8 রেসপন্সিবল। যাদের ফ্যাক্টর 8 নাই তাদের ওই হিমোফিলিয়া হয়। তো এখন এই হিমোফিলিয়া আমি কি, এটা যদি আমি টেস্ট করতে চাই তাহলে প্লাজমা স্যাম্পল নিতে হবে, কারণ সেরাম স্যাম্পল নিতে হবে না। সেরাম স্যাম্পলে তো অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর 8 নাই, নাই দেখি তো সেরাম, আন্ডারস্ট্যান্ড? অর্থাৎ আমরা ব্লিডিং ডিসঅর্ডার ডিটারমাইন করার জন্য প্লাজমা স্যাম্পল ইউজ করব। আর আদার টেস্ট অর্থাৎ মনে করছি আমি বায়োকেমিক্যাল টেস্ট, হ্যাঁ, ব্লাড টাইপিং, স্টোরেজ, এগুলোর জন্য আমরা সেরাম স্যাম্পল ইউজ করব। ঠিক আছে? আমি পাশে দেখো ছবিতে যে বুঝাইছি, এই যে ক্লোটিং হওয়ার পরে যে ক্লোটেড ব্লাড, এই যে স্টো কালারে যে সেরাম মনে করে যে উপরে জমা হচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমার মনে হয় যে আগামীকালকে তোমাদের একটা আমি ক্লাস দেখি, যদিও মিটিং আছে, মিটিং তো আছে 11টা। ভালোই লাগছিল স্যার। আগামীকালকে না নিলে পরশুদিন নিয়ে নেবো ইনশাল্লাহ। আগামীকাল তো মিটিং আছে 11টা। হ্যাঁ, মানে এটা তো খুবই তোমাদের ব্লাডটা জানা মানে কি, মানে তুমি যে ডক্টর, নট অনলি ফর এ ভেটেরিনারি প্র্যাকটিস, মানে তোমার নিজের জীবন সম্বন্ধে জানার জন্য তুমি তোমার যখন আত্মীয় স্বজনের যে ক্লিনিক যাবে তখন তুমি যদি এই ব্লাড যদি না জানো তাহলে তুমি টেস্টে সিবিসি মানে ডাক্তার কাছে গেলেই সিবিসি করতে দিবে, হ্যাঁ, সিরাম ক্রিয়েটিনিন করতে দিবে। আরো মজা লাগবে, তুমি যত এখন ভিতরের দিকে যাইতে থাকো তো মজা লাগবে। তো এই জন্য তোমাদেরকে এটা মনোযোগ দিয়ে মানে জানার জন্যই পড়তে হবে, নট পরীক্ষা পাশের জন্য। এই জন্য আমি আস্তে আস্তে আগাবো এখন। তো আমি মনে হয় কালকে না পারলে ইনশাল্লাহ পরশুদিন নেবো ইনশাল্লাহ। বলো, হ্যাঁ, তোমাদের কোনো যদি এই হিমাটোপয়েসিস, হ্যাঁ, বা ওই যে তোমার ব্লাডে যে আমরা বেসিক জিনিসগুলো করাইছি, এরপরে যায় প্লাজমা কিছু কিছু জানা থেকে তাহলে আমি কারণ হচ্ছে আমার রিসার্চের ওই ছেলেপিলেরা ওরা ব্যস্ত লাগাইছে, ওদের সাথে কথা বলি, যদিও ভার্সিটি বন্ধ জানি, কিন্তু ওই আমার ওই মাস্টার্সের ওরা রেয়ার আনছে, ওগুলোর এক্সপেরিমেন্ট শুরু করবে, ওই জন্য মনে কথা বলবে। তো বলো, you can ask, if you have any query you can ask me. স্যার সেরামটা স্টোরেজ হিসেবে ব্যবহার হয়? স্টোরেজ, অফ কোর্স স্টোরেজ হিসেবে আমরা সেরামকে মেইনলি ইউজ করি, কারণ যে বায়োকেমিস্ট্রি যে বায়োকেমিক্যাল টেস্ট আছে, বায়োকেমিস্ট্রি যে মনে করো স্টাডি অফ বায়োকেমিস্ট্রি অফ ব্লাডের যে বায়োকেমিস্ট্রি, এটা জানতে গেলে তো তোমার সেরাম ছাড়া হবে না। এবং মনে রাখতে হবে সেরাম ইজ বেটার দ্যান প্লাজমা ফর ল্যাবরেটরি অ্যানালাইসিস। এই জন্যই যে সেরামের যখন আমরা প্লাজমা থেকে সেরামে কনভার্ট করি বা সেরাম কালেকশন করি, তখন ওই যে মনে করো বায়োকেমিক্যাল যে সাবস্টেন্স গুলো আছে, দ্যাট মিনস সেটা ইউরিয়া বলো, ইউরিক অ্যাসিড বলো, ইউরিবিলিনোজেন বলো, স্টার্কোবিলিনোজেন বলো, আর বিলিরুবিন বলো, সোডিয়াম, ক্যালসিয়াম যে ইলেকট্রোলাইট গুলো বলো, এগুলো তখন অ্যামাউন্ট লার্জ বেশি পাওয়া যায় প্লাজমা থেকে, সেরাম থেকে এই অ্যামাউন্ট গুলো বেশি পাওয়া যায়। হ্যাঁ, এই জন্য আমরা সেরাম গুলোকে ইউজ করি আর বেশ। স্যাম্পলিং এর জন্য সেরামই বেটার প্লাজমা থেকে। তো তোমরা কি আজকে তো ছুটি, তোমাদের তো ছুটি আছেই, তারপর ইবাদত বন্দি করলে নাকি? জি স্যার। আচ্ছা, জি স্যার। ওকে, থ্যাংক ইউ নাকি? হ্যাঁ, আচ্ছা, তোমাদের আমি কোন কোন স্লাইড এ পর্যন্ত তোমাদেরকে আমি দিয়েছি? ইন্ট্রোডাকশনের সব স্লাইড বোধহয় দিয়েছি। সেলুলার ফিজিওলজির কি স্লাইড গুলো আমি দিয়েছি তোমাদেরকে? সেলুলার ফিজিওলজি না স্যার, তাহলে আমি সেলুলার দিয়ে দেবো। ফিজিওলজি কানেকশন নেই। সেলুলার ফিজিওলজি কোন স্লাইড আমি তোমাদের সাপ্লাই করিনি নাকি? জি স্যার, শুধু ক্লাস নিছিলেন। আচ্ছা, আমি এটা দিয়ে দেবো, আজকে কালকে দিয়ে দেবো। আর তোমাদের ওই ব্লাডের ফার্স্ট কোন স্লাইডই তো দেয়নি, তাই না? না স্যার, আজকেই তো। আচ্ছা আচ্ছা, ওকে, গুড।
আমি সেলুলার এবং ব্লাডে যেটা হয়েছে এগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ দ্য লাক। হ্যাঁ, জাজাকাল্লাহ খায়ের। ওকে।